আসসালামু আলাইকুম সবাই। আমি একই সাথে এখন জুম এবং ফেসবুক লাইভে আছি। সো চলেন আমরা ইনশাল্লাহ শুরু করি। ক্লাস শুরু করার আগে কয়েকটা ছোট্ট ঘোষণা আছে। সো আমি আগে ঘোষণাগুলো দিয়ে নিব, তারপর হচ্ছে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। সো আগে হচ্ছে ঘোষণাগুলি হচ্ছে পড়ালেখা সম্পর্কিত, যে এতদিন ধরে আমি আপনাদেরকে শুধু পড়াইছি, কিন্তু পড়ানোর কোনো সিস্টেম এখনও আপনাদেরকে পুরোপুরি আমি গুছিয়ে দেইনি। সো এখন থেকে একটু সিরিয়াস মুডে আসবো আমরা, কারণ মোটামুটি তো সবার পড়ালেখা শুরু হয়ে গেছে। সো সিরিয়াস মুড স্পেশালি ফর হচ্ছে যারা নটরডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং ভিকারুননিসা নুনে পড়তেছেন। এদের কিন্তু দেখা যাবে যে কুইজ শুরু হবে, মান্থলি টেস্ট শুরু হবে, এই পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। সো আপনি যদি এখন থেকে প্রিপেয়ার্ড না হন, পরে যেয়ে কিন্তু পরীক্ষার জন্য ঝামেলায় পড়বেন। সো এই কারণে আমি আপনাদের জন্য বিশেষ একটা জিনিসের ব্যবস্থা করব, সেটা হচ্ছে নভেম্বর মাসের শুরু থেকে। আমি বুঝিয়ে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্লাসে আমরা কিভাবে পড়তেছি, আমি ক্লাসে আপনাদেরকে পড়াচ্ছি হচ্ছে বিশেষ করে শুধুমাত্র বোর্ড পরীক্ষা নয়, একেবারে অ্যাডমিশন টেস্টেও যাতে ভালো করতে পারেন সেই জিনিসটা মাথায় রেখেই। এখন ক্লাসে আমরা এই স্টাইলেই পড়ে যাব, কিন্তু কিছু কিছু স্টুডেন্টস আছেন যারা আরেকটু অ্যাডভান্স পড়ালেখা করতে চান, যে না ভাইয়া আমাদের আরেকটু ভালো কিছু ম্যাথ দেখালে আমরা খুশি হই, মনে ভাইয়া ভাল লাগে। সো আমি তাদের জন্য একটা এক্সট্রা সেশনের ব্যবস্থা করতেছি। সো কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়। আচ্ছা, আমি ভিডিওটা অন করি, যেহেতু কথাই বলছি। সো ভিডিওতেই কথা বলি। দেখেন, আচ্ছা একটা মিনিট। ওকে, আপনাদের জন্য আমি এই যে রেগুলার ক্লাসগুলোর পাশাপাশি আরেকটা সেগমেন্ট চালু করব, সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক থেকে। ইনশাল্লাহ নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমি মাসে আরও 4টা এক্সট্রা ক্লাস নিব, 4টা, প্রত্যেক সপ্তাহে একটা করে। ওই ক্লাসগুলোতে কি থাকবে? ওই ক্লাসগুলোতে থাকবে মূলত নটরডেম কলেজের কুইজ ওরিয়েন্টেড কোশ্চেন। মানে যারা বিশেষ করে আমি গ্রুপগুলোয় দেখলাম যে অনেকে আছেন নটরডেম কলেজের স্টুডেন্ট। এখন নর্ডেম কলেজে আপনাদের মূল প্যারা থাকে যে ভাইয়া কুইজে কিভাবে অ্যান্সার করব, মাথা খারাপ হয়ে যায় যে পড়তেছে, আপনি তো পড়াচ্ছেন, কিন্তু বোর্ড পরীক্ষা বা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টের বাইরেও কিছু জিনিসপত্র কুইজে দিয়ে দেয়। সো আমি স্পেশালি ওই নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ, তারপর হচ্ছে আইডিয়াল কলেজেও কিছু ঝামেলা করে, আইডিয়াল কলেজের কোশ্চেনগুলো মাঝে মধ্যে বেশ ঝামেলার করে, এবং হচ্ছে ভিকারনেসের কোশ্চেন প্যাটার্ন মোটামুটি নর্মাল হয়, তারপর হচ্ছে ন্যাশনাল আইডিয়াল কলেজের প্রশ্নগুলো মোটামুটি নর্মাল হয়, হোলি ক্রসের কোশ্চেনগুলো আবার হচ্ছে নটরডেম টাইপ জটিলতায় যায়। সো আমি এই জন্য আপনাদের অ্যাডিশনাল একটা সাপোর্ট হিসেবে আমার যত স্টুডেন্ট আছে সবার জন্য আমি একটা আলাদা গ্রুপ খুলবো। শুরুতে একটা জিনিস বলে রাখতেছি, এইটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। যারা অলরেডি যে পেমেন্ট করতেছেন, পেমেন্ট এই যে দেখেন, আমি কিন্তু গ্রুপ থেকে এখন শুধুমাত্র পারমিনেন্ট, মানে হচ্ছে যারা পারমিটেড মেম্বার তাদেরকেই রাখছি। সো আপনারা যে পেমেন্ট মেক করতেছেন এটাতেই হবে, এক্সট্রা পেমেন্ট লাগবে না। কিন্তু আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি আপনাদের মাসে আরও এক্সট্রা 4টা ক্লাস নিব। ক্লাসগুলো হবে প্রতি শুক্রবার রাত্রি 10টায়। আমি টাইমটা আবার রিপিট করতেছি, ক্লাসগুলো হবে প্রতি শুক্রবার রাত্রি 10টায়। সো এখন থেকে প্রত্যেক শুক্রবার রাত্রি 10টায় এক্সট্রা ক্লাস, ওটা কিন্তু আপনার নর্মাল ক্লাস না, ওটা এক্সট্রা ক্লাস। কেউ চাইলে অ্যাটেন্ড করবেন, কেউ না চাইলে অ্যাটেন্ড করবেন না, কোনো সমস্যা নাই। ওই ক্লাসগুলো থেকে কোনো কিছুই বোর্ড পরীক্ষায় আসবে না, টেনশন নিয়েন না। ইভেন বুয়েট পরীক্ষায় আসার সম্ভাবনা কম। শুধুমাত্র যারা নটরডেম কলেজের কুইজ বা হচ্ছে হলিক্রস কলেজ অনুযায়ী যে কুইজেও দুর্দান্ত করতে চাই, এবং অন্যরা যারা এদের সঙ্গে তাল মিলাইতে চান, তাদের জন্য ক্লাসগুলা। বাট ক্লাসগুলা ওপেন ফর অল মাই পেইড স্টুডেন্টস। ওই ক্লাসগুলো শুধুমাত্র যারা আপনারা বিভিন্ন গ্রুপে পেইড মেম্বার্স আছেন তাদের জন্য ওপেন থাকবে, আপনাদের কোনো পেমেন্ট মেক করতে হবে না, ঠিক আছে? সো এটা গেল এক নাম্বার, যে নটরডেম কলেজ স্পেশালি এবং হচ্ছে হলিক্রস বা ভিকারনেসা আইডিয়াল আপনাদের জন্য একটা এক্সট্রা ফ্লেভার আমি আনতেছি। জেনারেল ক্লাসে আপনার বোর্ড না বুয়েট পর্যন্ত যা যা দরকার আমি পড়ায় দেবো। আবার রিপিট করতেছি, আপনারা এটা ভাবেন না যে তাহলে কি জেনারেল ক্লাসের গুরুত্ব কমবে কিনা, অসম্ভব। জেনারেল ক্লাসে পুরা বইটার টপ টু বটম আমি পড়াবই, কিছু করার নাই। সেকেন্ড জিনিস, অ্যাসাইনমেন্ট। মানে আমি পড়াচ্ছি, আপনারা বাসায় পড়তেছেন কিনা আমি জানি না। এখন আপনারা যদি বাসায় না পড়েন সেক্ষেত্রে আপনাদের কোনো ডেভেলপমেন্ট হবে না। সো যেহেতু আপনাদের বাসায় পড়াটা ট্র্যাক করতে হবে, আমি এখন থেকে উইকলি অ্যাসাইনমেন্ট দিব।
ডেইলি না উইকলি, মানে একটা উইকে আমি দুটো ক্লাস নিচ্ছি, দুটো ক্লাসে আমি যা পড়াচ্ছি সেই পড়া রিলেটেড কিছু ম্যাথ হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব। এই ডেভেলপমেন্টগুলো আপনারা নিজেরা বাসায় ট্র্যাক করবেন। আমার পক্ষে সবগুলো অ্যাসাইনমেন্ট জমা নিয়ে চেক করা পসিবল না, সেটা আমি করতেও যাব না, কিন্তু আমি আপনাদের কিছু হোমওয়ার্ক বা বাড়ির কাজ দিয়ে দিব। সেই হোমওয়ার্কগুলোর অ্যান্সারগুলো আমি পরে আপলোড করে দিব, যাতে আপনারা দেখে মিলিয়ে বুঝতে পারেন আপনার কতটুকু প্রোগ্রেস হচ্ছে। নেক্সট হচ্ছে এক্সাম। পড়া যেহেতু আগায় যাচ্ছে, 9টা লেকচার শেষ হয়ে গেছে, আমার ভেক্টর চ্যাপ্টার শেষ হওয়ার পরে ভেক্টরের এক্সাম হবে। এখন ভেক্টর চ্যাপ্টারের যে শিটটা আছে, যে শিট অনুযায়ী প্র্যাকটিস করবেন সেই শিটটা আমি আজকের ক্লাসের পরে দিয়ে দিব। মানে এই পুরা চ্যাপ্টারের যে শিট আমি দিছি কিনা আমি জানি না। সো সাধারণত আমি চ্যাপ্টারের শিট দেই চ্যাপ্টার শেষ হওয়ার পরে। সো এখন যেহেতু চ্যাপ্টারের মাঝখানে চলে আসছি, আমি যদি চ্যাপ্টারের শিটটা শেয়ার না করে থাকি, আপনাদেরকে চ্যাপ্টারের শিটটা ইনশাল্লাহ আজকের ক্লাসের শেষে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। সো যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই তারা দয়া করে আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমি গ্রুপে একটা পোস্টও দিয়ে রাখছি কিভাবে মেসেঞ্জার গ্রুপে আমাকে নক দিতে হবে, সেভাবে নক দিলে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে? সো আজকের মতো ঘোষণার সমাপ্তি। এখন চলেন পড়ালেখা শুরু করি ইনশাল্লাহ। দেখেন, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে ডট গুণন ক্রস গুণন। সো ডট গুণন জাস্ট শুরু করছিলাম আমি, আপনাদের কিন্তু ডট গুণনের ডিটেলসে আমি যাই নাই, জাস্ট শুধুমাত্র ডট গুণন কাকে বলে সেই জিনিসটা পড়িয়েছিলাম। আচ্ছা, কাজী আদিবা হক স্যার, এক্সট্রা ক্লাসটা কি রেকর্ড করা থাকবে? জি। আমার সকল ক্লাসের মূলনীতি হচ্ছে এটাই যে আমার ক্লাসটা আপনি একবার দেখার পরে তো আরেকবারও দেখতে মন চাইতে পারে। সো সকল ক্লাসের ইনশাল্লাহ ভিডিও রেকর্ড থাকবে, টেনশনই নিয়েন না। এই যে এখন যেমন আমি একই সাথে জুম এবং ফেসবুক লাইভে কেন ক্লাস নেই, জুমের ক্লাসটা আপনারা ডিরেক্ট লাইভে করতেছেন, ফেসবুক লাইভের ক্লাসটা পরে কেউ চাইলে দেখে নিতে পারতেছে, বা কেউ যদি ক্লাস মিস করে সে পরে দেখতে পারতেছে। সো আমার সকল ক্লাসের ভিডিও রেকর্ডিং ইনশাল্লাহ থাকবে, টেনশন নিয়ে নেবেন না। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ তাহলে শুরু করি আজকে ভেক্টরের ডট গুণন দিয়ে, এবং ডট গুণন কি কি প্রপার্টি মেনে চলবে, ডট গুণন কিভাবে হবে, সব কিছু আমরা একটা একটা করে দেখব। সো গত ক্লাসে আমি ডট গুণনের জাস্ট ডেফিনিশন বা সংজ্ঞা দিছিলাম। ডেফিনিশন বা সংজ্ঞাটা কি ছিল, যে এ ডট বি সমান এ বি কস থিটা, এটা ছিল আমাদের স্কেলার বা ডট গুণন। এখন আমরা আজকে শুরু করব আয়ত একক ভেক্টরের ডট গুণন দিয়ে। সো আয়ত একক ভেক্টর কাকে বলে আমি পড়াইছি আপনাদেরকে। আয়ত একক ভেক্টর হচ্ছে আই জে কে, এই তিনটাকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে আমরা ডট গুণনের ডেফিনিশন যখন পড়েছিলাম, এ ডট বি সমান এ বি কস থিটা পড়ে আসছিলাম। আবার এ ডট বি সমান বি ডট এ উপরে আসছিলাম, যে ডট গুণন কি নিয়ম মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। কারণ আপনি উল্টায় দিলেও সেটা একই থাকতেছে, এই কারণে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। এখন আমরা আজকে শুরু করব আয়ত একক ভেক্টরের ডট গুণন দিয়ে। প্রথম কথা হচ্ছে আয়ত একক ভেক্টর জন্য কাকে বলে, আই জে কে এগুলাকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আমার আয়ত একক ভেক্টর হচ্ছে আই জে এবং কে। এখন একটু আমি যদি ডায়াগ্রাম আকারে দেখি, আই জে কে কে, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে কে। এখন চলেন আমি একটা একটা করে ডট গুণন করি। আই ডট আই, আয়ের সঙ্গে আই কে ডট গুণন করব। এখন দেখেন আমরা কি পড়ছি, এ ডট বি সমান এ বি কস থিটা, আই একক ভেক্টরের মান এ, আর বিটা এখানে আরেকটা আই কজ। আয়ের সঙ্গে আই, একই দিকে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ কত, 0 ডিগ্রি।
তাহলে একই দিকে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ 0 ডিগ্রি। সুতরাং আমার তাহলে এইখানে আই এর মান এবং cos 0 ডিগ্রি নিচ্ছি। এখন দেখেন cos 0 ডিগ্রির মান কত? 1 1 ইন্টু 1 ইন্টু 1, তিনটা মিলে 1 হবে। সিমিলারলি তাহলে জে ডট জে করলেও 1 পাবো এবং কে ডট কে করলে 1 পাবো। তার মানে আমরা একটা একক ভেক্টরকে যদি তার নিজের সঙ্গে ডট গুণন করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো। যে কোনো একক ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট গুণন করলে কি পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। এখান থেকে একটা প্রপার্টি বা ধর্ম আমরা শিখে যাই, যে কোনো একক ভেক্টরের ডট গুণফলে কি পাওয়া যায়? 1 চলে আসে। এই যে ছোট হাতের এ দিয়ে আমি যে কোনো ভেক্টরের একক ভেক্টর নির্দেশ করছি। সো এটা প্রপার্টি হিসেবে মনে রাখবো, কারণ কি এমসিকিউ কোশ্চেন এটা আসতেই পারে। এখন যদি আমি দুইটা ভিন্ন অক্ষে থাকা একক ভেক্টরের ডট গুণফল করতে যাই, সো আমি ডায়াগ্রামটা নিয়ে যাব। ডায়াগ্রামটা থাকুক আমাদের পাশে, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। সো এখন দেখেন আমি যদি আই এর সঙ্গে জে কে ডট গুণন করতে যাই, আই ডট জে, তখন আই এর মান নিচ্ছি, জে এর মান নিচ্ছি এবং কস। দেখেন তো আই এর সঙ্গে জে এর যে মাঝখানের কোণটা এটা কি 90 ডিগ্রি না? এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে যদি এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, আই জে কজ 90 ডিগ্রি, আই এর মান 1, জে এর মানও 1, কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে পাচ্ছি আই ডট জে সমান 0। এখন তাহলে দেখেন আই ডট জে যদি 0 হয়, জে ডট কেও 0 হবে এবং কে ডট আইও 0 হবে। সুতরাং এই হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণফলের রেজাল্ট। সুতরাং আমরা তাহলে একটা জিনিস এইখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, আই এবং জে এই দুইটা ভেক্টরের ডট গুণফলে 0 পেলাম কেন? কারণ ভেক্টর দুইটা পরস্পর লম্বভাবে আছে। তার মানে আমরা সরাসরি এখন বলতে পারি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল কি দিবে? আমাদেরকে 0 দিবে। সো খেয়াল রাখবেন অলওয়েজ, দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় ডট গুণফল কি হবে? 0 হবে। এখন তাহলে দেখেন আমাদের যদি দুইটা ভেক্টর এ আর বি পরস্পর লম্বভাবে থাকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা এ ডট বি ইকুয়ালস টু এ বি কজ 90 ডিগ্রি থেকে কত পাবো? সিম্পলি 0 পেয়ে যাব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করা হয় দুইটি ভেক্টর পরস্পর লম্ব কিনা, সেটি তুমি কিভাবে যাচাই করবে? কি অ্যান্সার দিবেন? অ্যান্সার দিবেন আমার যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলে অবশ্যই কি চলে আসবে? 0 চলে আসবে। তাহলে এটাকে কিন্তু একটা আমরা ছোট্ট এমসিকিউ বা একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে নিয়ে আসতে পারি। সো আমি প্রশ্ন এবং উত্তরটা লিখে রাখি। কোশ্চেন, দুইটি ভেক্টর পরস্পর লম্ব কিনা কিভাবে যাচাই করবে? এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল বা স্কেলার গুণফল কি হবে? 0 হবে। এই হচ্ছে আমাদের ডট গুণফল বা স্কেলার গুণফল থেকে আয়ত একক ভেক্টরকে নিয়ে কাজকর্ম। এখন আসেন আয়ত একক ভেক্টর না, আমরা একটু কমপ্লেক্স মডেলে যাব। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভেক্টরকে যদি প্রকাশ করি তার ডট গুণফল কেমন হবে সেটা দেখব। তাহলে এখন আমরা দেখব
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত ভেক্টরের ডট গুণফল। ওকে, তাহলে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করে থাকি সেটার ডট গুণফলটা কিরকম হবে। ধরেন এ একটা ভেক্টর এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এজেড কে, আর বি একটা ভেক্টর bxi প্লাস byj প্লাস bz কে। তাহলে এই দুইটা ভেক্টরই কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এ আর বি কে আমি ডট গুণফল করব। তাহলে এ ডট বি যখন করতে যাব কি আসবে, xi প্লাস ayj প্লাস az কে ডট করব bxi প্লাস byj প্লাস bz কে দিয়ে। এখন দেখেন আমি যখন xi নিয়ে কাজ করব কয়টা উপাদানকে গুণ করবে xi দিয়ে, তিনটা উপাদানকে। দেখেন xi নিয়ে যখন কাজ করব একটা একটা করে কাজ করি। ax ইন্টু bx i ডট i প্লাস ax ইন্টু by i ডট j প্লাস ax ইন্টু bz i ডট k। তার মানে প্রতিটা উপাদানের জন্যই আমি তিনটা করে জিনিস পাবো। তাহলে তিন ত্রিতে কয়টা পাবো, 9টা পাবো। চলেন এবার এ ওয়াই জে নিয়ে কাজ শুরু করি। এরপরে কাজ শুরু করব কাকে নিয়ে, এই এ ওয়াই জে কে নিয়ে। সুতরাং এ এক্স আই দিয়ে গুণ করে আমি এই তিনটা এলিমেন্ট পেলাম। এ ওয়াই জে দিয়ে গুণ করে কি কি পাবো, এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে প্লাস এ ওয়াই বি জেড জে ডট কে। তাহলে এই তিনটা এলিমেন্ট পেলাম এ ওয়াই জে দ্বারা গুণ করে। এবং ফাইনালি এ জেড কে দ্বারা যদি গুণ করতে যাই আমরা, এ জেড কে দিয়ে যখন গুণ করতে যাব তখন যে এলিমেন্টগুলো আসে এ জেড বি এক্স কে ডট আই প্লাস এ জেড বি ওয়াই কে ডট জে প্লাস এ জেড বি জেড কে ডট কে। তাহলে এই যে দেখেন 9টা এলিমেন্ট বা উপাদান আসলো। কিন্তু আমরা অলরেডি না একটা জিনিস পড়ে ফেলছি। দেখেন কি পড়ে ফেলছি, আমরা পড়ে ফেলছি একটা ভেক্টরকে মানে আই এর সঙ্গে আই দিয়ে ডট গুণফল করলে 1 হবে, জে এর সঙ্গে জে কে ডট গুণফল করলে 1 হবে, কে এর সঙ্গে কে কে ডট গুণফল করলে 1 হবে, বাকি সব কিছু কি দিবে, 0 দিবে। তাহলে এখন আমরা দেখি আই ডট আই এটা হচ্ছে আমাকে 1 দিবে, আই ডট আই 1 দিবে। তারপর জে ডট জে 1 দিবে এবং কে ডট কে 1 দিবে, বাকি সবাই কি দিবে, 0 দিবে। তাহলে এই যে আই ডট আই যদি আমাকে 1 দেয়, এক্স বি এক্স বাকি দুইটা 0 দিচ্ছে, জে ডট জে 1 দিচ্ছে, বাকি দুইটা কি 0 হবে, এ ওয়াই বি ওয়াই বাকিগুলো 0। এবং শেষে এসে এ জেড বি জেড ছাড়া বাকি সব 0 হয়ে যাচ্ছে। সুতরাং এ ডট বি থেকে আমরা পাবো এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন ডট গুণফলকে আমরা প্রকাশ করছি সেই ডট গুণফলের প্রকাশ। সুতরাং আমরা সূত্র আকারে কি লিখতে পারবো, আমরা এখন তাহলে সূত্র আকারে লিখতে পারবো এ ডট বি সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটাকে আমরা এখন সূত্র আকারে লিখতে পারবো এবং পরীক্ষায় আমরা ডিরেক্ট এই সূত্রটা কি করতে পারবো, ব্যবহারও করতে পারবো। আচ্ছা একটা ছোট্ট জিনিস বলে দিই, আমি পড়ানোর মাঝখানে এই যে স্লাইডে যে সকল জিনিসপত্র রেড বক্স, আমি যে আয়তাকার বক্স যত রাখবো, আমার পড়ানোতে যত আয়তাকার বক্স আছে মনে রাখবেন এই আয়তাকার বক্সগুলো পরীক্ষায় সরাসরি সূত্র আকারে ব্যবহার করা যাবে। সো আবার রিপিট করতেছি,
যত আয়তাকার বক্স আপনারা দেখবেন এই সকল আয়তাকার বক্স পরীক্ষায় আপনারা ডিরেক্টলি সূত্র আকারে ব্যবহার করতে পারবেন। সো যদি কোথাও কোনো আয়তাকার বক্স আমি না দেই তার মানে কি ওটা ডিরেক্টলি সূত্র আকারে ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা আসেন এখন খেয়াল করি, এই যে আমরা আয়ত একক ভেক্টর নিয়ে কাজ করলাম, তারপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ডট গুণন দেখলাম, এটার আমরা সরাসরি প্রয়োগ দেখি। সিম্পল একটা প্রয়োগ দিয়ে শুরু করি। কোশ্চেন, ধরেন দুটো ভেক্টর এ আর বি দিব আমি, এ একটা ভেক্টর লিখলাম, বি আর একটা ভেক্টর লিখি। জিজ্ঞেস করা হলো ভেক্টর দ্বয়ের ডট গুণফল কত। তাহলে এখন যখন সলভ করতে যাব, দেখেন আমরা কি জানি, এ ডট বি সমান এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। এখন এ এক্স এখানে 3, বিএক্স কত 1, এ ওয়াই কত 2, বিওয়াই কত -1, এ জেড -1, বিজেড 3। সো 3 - 2 - 3 -2। তাহলে আপনার যে ডট গুণফল বা ডট গুণফলের মান সেটা কত আসছে, -2 আসবে। সো এখন একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার পরীক্ষার প্রশ্নে বলে ডট গুণফল বের করো বা বলতে পারে ডট গুণফলের মান বের করো, কথাটা কিন্তু ভিন্ন কথা নয়। সো আমি লিখে রাখতেছি ডট গুণফল ও ডট গুণফলের মান একই কথা। ডট গুণফল বলতে যা বোঝায় ডট গুণফলের মান বলতে একই কথা বোঝায়। কারণ কি, স্কেলার রাশি, তো স্কেলার রাশি মানেই শুধুমাত্র মান। ওকে, এখন আসেন এই যে ডট গুণফলটা কেন করতেছি, কি দরকার, এই যে এতক্ষণ ধরে ডট গুণফল করলাম, এই ডট গুণফল করে কি হবে। পদার্থবিজ্ঞানে এটাই হচ্ছে মজার জায়গা, যে ফিজিক্স আমরা কেন পড়বো, কি সমস্যা, মানে এত কিছু কেন পড়তেছি, এত ভাঙতেছেন কেন, এত পেঁচাচ্ছেন কেন। চলেন সেই পেঁচানোর একটু আমি অ্যান্সার দেই। ডট গুণফলটা কেন অতীব জরুরি, শুধু জরুরি না, ভয়ঙ্কর জরুরি। এখন আমি আপনাদেরকে, আমি ভিডিওটা অন করব, আমি আপনাদেরকে দেখাবো ডট গুণফল ছাড়া আপনার জীবন, তো জীবন, ইঞ্জিনিয়ারদের জীবন একদম পুরা ছেঁড়াবেড়া হয়ে যায়। কিভাবে সেটা দেখাই, দেখেন। ধরেন এই যে আমার হাতটা, এই হাতটা যদি একটা তল হয়, এটা কি একটা তল, এই তলের উপরে আমি দুইটা ভেক্টর রাখি, খেয়াল করেন, এই তলের উপরে একটা ভেক্টর, এই কলমটা, এই তলের উপরে আর একটা ভেক্টর রাখবো, আর একটা কলম, আর একটা ভেক্টর রাখলাম, আর একটা কলম, এইভাবে রাখলাম। এখন দেখেন এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু ইজিলি নির্ণয় করা যাবে, কারণ দুইজন একই তলে আছে। একই তলে থাকলে কোণ নির্ণয় করতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি একজন এই যে এইখান থেকে এইভাবে চলে আসে, এই যে দেখেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সে যদি এইভাবে ঘুরতে শুরু করে, এই যে ঘুরতে শুরু করছে, এখন কিন্তু আপনার কপালে দুর্গতি আছে। এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন ঘুরবে, বা আমি একটু অন্যভাবে বলি, আমার এই যে আঙ্গুলগুলো আছে না, এক একটা আঙ্গুল এক এক তলে আছে। এখন এদের মধ্যবর্তী কোণ খেয়াল করেন, আঙ্গুলে একটু এদিক থেকে ওইদিকে সরালেই কিন্তু কোণগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো প্রশ্নটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন দুইটা বস্তু থাকবে তখন কোণগুলো কিভাবে আমরা নির্ণয় করব, এটা হচ্ছে চ্যালেঞ্জটা। আমি এই চ্যালেঞ্জটাকে আরেকটু ডিফারেন্টলি এক্সপ্লেইন করি। ধরেন আপনার দুটো লাঠি শূন্যে ঝুলে আছে, দুটো লাঠি শূন্যে ঝুলে আছে, কোনো একটা পয়েন্ট থেকে দুটো লাঠি ঝুলিয়ে রাখছেন। ওই দুটো লাঠি কত কোণ করে আছে শূন্যে, এটাকে আপনি চাঁদা দিয়ে মাপতে পারবেন? বেসম্ভব ব্যাপার। কিন্তু যদি লাঠি দুইটাকে ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু ঠিকই বের করতে পারবো ওই ভেক্টর দুইটার মধ্যে বা ওই লাঠি দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোণ কত। সো জিনিসটা খুব অ্যামেজিং, মানে ভয়ঙ্কর অ্যামেজিং। আপনারা, মানে আমি আপনাদেরকে একটু চিন্তা করার সুযোগ করে দেই। ধরেন আপনি
কোনো একটা স্টেডিয়াম বানাইতে যাচ্ছেন, স্টেডিয়ামের যে উপরে একটা ছাদ দেওয়া হবে, ওই ছাদে আপনি ধরেন স্টিলের কয়েকটা ফ্রেম দিবেন। এখন ফ্রেমগুলো তো শূন্যে বাঁকা হয়ে থাকবে। এখন এই যে শূন্যে যখন ফ্রেমগুলো থাকতেছে, ধরেন দুইটা ফ্রেম শূন্যে এইভাবে আছে, এই দুইটা ফ্রেমের মাঝখানে কোণ কত কিভাবে বের করবেন? বা ফ্রেম দুইটা ধরেন একটু এইভাবে আছে, যে এইভাবে শূন্য থেকে এইভাবে ঝুলে আছে, এই দুইটা ফ্রেমের মাঝখানে কোণ কত, এগুলো যদি আবার নড়াচড়া করে মাঝখানের কোণ কত, কেন কোণ লাগবে? কারণ কোণ অনুযায়ী ওইখানে যে পর্দা দিবেন বা ওইখানে যে আপনার হয়তো বা কোনো একটা শীট দিয়ে দিবেন যাতে নিচে দর্শকের উপরে রোদ না পড়ে, কেমনে বের করবেন? মাথা খারাপ হয়ে যাবে। বাট অনলি এই ভেক্টরের ডট গুণফল দিয়ে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন শূন্যে তো শূন্যে যে কোনো জায়গায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। কিভাবে বের করবেন এখন দেখাই। ধরেন আমার এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকে আমি প্রকাশ করতে পারি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। যে কোনো ভেক্টরের প্রকাশ আমরা শিখে ফেলছি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস বিজেড কে দিয়ে। একইভাবে এইটার সঙ্গে আমি আরেকটা মার্কারকে নেই, একটু ভিন্ন কালারে নেই, ওকে পাওয়া গেছে যে সব একটা কালো একটা নীল। এই যে নীল রঙের মার্কারটা, এটা কি আরেকটা ভেক্টর না? তাহলে দুইটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, জিনিসটা বুঝেন, এটা কিন্তু এই যে যতক্ষণ একটা তলে আছে দ্বিমাত্রিক, এটাকে একটা তলে আছে, এটা দ্বিমাত্রিক, কিন্তু যেই এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাবে, এই যে দেখেন এরকম ব্যাকা তারা টাইপ যদি কন্ডিশনে থাকে, একটাকে আমি যদি মুভ করি, এই যে এটাকে মুভ করতেছি, কোণ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? সো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর দুটাকে প্রকাশ করতে পারলে এ আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ ইজিলি বের করা যাবে। কি দিয়ে? ডট গুণফল দিয়ে। কেমনে? এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এ ডট বি যদি এ বি কস থিটা হয়ে থাকে, এ আর বি এই দুইটা ভেক্টরকে আমরা জানলে থিটার মানটা বের করতে পারবো। চলেন সেটা এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি। ওকে, আমরা এখন তাহলে যেটা দেখব সেটা হচ্ছে ডট গুণফলের সাহায্যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন দেখেন আমরা সিম্পলি যে থিওরিটা পড়ছি একটু আগে, এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে এখান থেকে কস থিটার মান যেটা পাবো সেটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ বি, আর থিটার মানটা পাবো কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এটা হচ্ছে আমাদের থিওরিটা। তাহলে এই থিওরির অ্যাপ্লিকেশনে যাই আমরা একটা কোশ্চেন করি, থিওরির প্রয়োগে যাব। কোশ্চেন, ধরেন আপনাকে দুইটা ভেক্টর দিয়ে দিলাম, এ একটা ভেক্টর 3i প্লাস 3k, আর বি আর একটা ভেক্টর 3i মাইনাস 3j। দুইটা ভেক্টর দিয়ে বলা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা এটাকে যখন সলভ করতে যাব, খুব সিম্পল, এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এবার প্রথম কাজ কি, আমাদের এ ডট বি এবং এ বি এই দুইটার মানই নির্ণয় করতে হবে। দেখেন এ ভেক্টরটা 3i প্লাস 3k, তাহলে এ ভেক্টরের মান রুট ওভার 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর যখন পড়াইছি, ভেক্টরের মানটা কিভাবে নির্ণয় করতে হয় খুব সুন্দর মতো আমি দেখাই দিছিলাম। তাহলে এ সমান √3² প্লাস 3² মানে আসবে 3√2। আর বি একটা ভেক্টর যদি 3i মাইনাস 3j হয়, বি ভেক্টরের মান √3² প্লাস -3², তার মানে এটাও আসবে 3√2। আর এ ডট বি কত আসবে? এ ডট বি সমান এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। এখন দেখেন এ এক্স এর মান 3, বিএক্স এর মান কত 3, প্লাস এ ওয়াই, দেখেন তো এ ভেক্টরে জে তো নাই, তাহলে জে না থাকলে এ ওয়াই কত 0, বি ওয়াই, দেখেন বি ভেক্টরে জে আছে কিন্তু সেটা -3j, এ জেড এ ভেক্টরে কে আছে 3, বি জেড বি ভেক্টরে কে আছে নাই, তাহলে 0। সুতরাং আমরা পাচ্ছি এ ডট বি 9। তাহলে এ ডট বি সমান 9, এর মান 3√2, বি এর মান 3√2। তাহলে 9 9 কাটাকাটি গেলে হাফ থাকে, cos থিটা যদি হাফ হয়ে যায়, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স হাফ, মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। তাহলে দেখেন ডট গুণফল দিয়ে যে কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশিত দুইটা ভেক্টরের মধ্যে কত কোণ হয় 60 ডিগ্রি সেটা বের করে ফেলা যায়। সো এই যে দেখেন, একটু স্লো অ্যান্ড স্টেডি কাজ করবেন, কারণ তা না হলে ক্যালকুলেশনে যদি কোথাও ভুল হয় ব্যাপক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে কোশ্চেনটা আমি আপনাদেরকে দেখালাম, এটা অ্যাকচুয়ালি 2018 সালের, না 2018 না 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। সো দেখেন, আপনাদের শুধু বোর্ড পরীক্ষা না, ভর্তি পরীক্ষায় খুব সোজা কোশ্চেন থাকে, কিন্তু আমরা তাড়াহুড়ার কারণে, কম পড়ে যাওয়ার কারণে ভর্তি পরীক্ষাগুলোয় খারাপ করি। ওকে, তাহলে এটা হয়ে গেল ডট গুণফলের সাহায্যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা শিখে ফেললাম। এইবার আমরা আরেকটু সামনে আগাবো, একটু অ্যাডভান্স হব। দেখেন, ডট গুণফলের সাহায্যে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে শিখলাম। এখন আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ডট গুণফল ব্যবহার করে কিভাবে লম্ব, অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করব। সো আমাদের এখনকার কাজ হচ্ছে লম্ব, অভিক্ষেপ ও উপাংশ নির্ণয় করতে শেখা। প্রথম কথা হচ্ছে লম্ব অভিক্ষেপ কি জিনিস, উপাংশ কি জিনিস সেটা আগে জানতে হবে। সো লম্ব অভিক্ষেপ और প্রজেকশন আর উপাংশ বা কম্পোনেন্ট। এখান থেকে একটা ছোট প্রশ্ন মাঝে মধ্যে আসে বা এমসিকিউ প্রশ্ন আসে যে লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে তফাৎটা কি। এই কারণে আমি দুইটার ডেফিনেশন সুন্দর মতো পড়াই দিচ্ছি আপনাদেরকে, যাতে যদি কখনো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে পার্থক্য কি, অ্যান্সার করে ফেলতে পারেন খুব সহজে। আর এমসিকিউ তো আছে আল্লাহর নাম নিয়ে। ধরেন দুইটা ভেক্টর এ আর আরেকটা হচ্ছে ভেক্টর বি, এ ভেক্টর আর বি ভেক্টর। লম্ব অভিক্ষেপটা হচ্ছে যদি আমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের উপরে লম্ব টানি, ধরেন বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপরে লম্ব টানলাম, তাহলে পাদবিন্দু থেকে যত দূরত্ব পর্যন্ত আমি সরবো এটাকে বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ। আবারও রিপিট করতেছি, আপনি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের উপরে যদি লম্ব টানেন, তাহলে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু থেকে লম্বের পাদবিন্দু পর্যন্ত ওই যে অংশটুকু, এই অংশটুকুর মানকে বলে লম্ব বিক্ষেপ। তাহলে লম্ব বিক্ষেপ এই জিনিসটা কি হচ্ছে, স্কেলার। কারণ আমরা শুধুমাত্র মানের কথা বলছি। তাহলে ডিফাইন কিভাবে করব, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টরের একটির উপর
অপরটি হতে লম্ব আঁকা হলে লম্বটি পাদবিন্দু হতে যে মানের অংশ ছেদ করে বা যে মানের অংশ পাদবিন্দু হতে লম্ববিন্দু পর্যন্ত পাওয়া যায় তাকে আমরা কি বলবো? লম্ব অভিক্ষেপ বলবো। ওকে, এখন দেখেন এই যে লম্ব অভিক্ষেপ, এইটার উপাংশ আমি লম্ব অভিক্ষেপে কি পাচ্ছি? স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। আর উপাংশটা কি? ভেক্টর। ধরেন একটা ভেক্টর আমি আঁকলাম, এটা একটা ভেক্টর হচ্ছে বি, আর একটা ভেক্টর হচ্ছে এ। দেখেন এখন চাইলে আমরা বি ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারি। কিভাবে? এ ভেক্টরের দিক বরাবর একটা উপাংশ বি1, আর এ ভেক্টরের উপরে লম্ব বরাবর আরেকটা উপাংশ বি2। তাহলে দেখেন বি1 আর বি2র কম্বিনেশনে আমি বি ভেক্টরটা পাবো না? তাহলে আমার এই যে বি ভেক্টরটা, এটা হচ্ছে বি1 ভেক্টর প্লাস বি2 ভেক্টর। সুতরাং উপাংশ যেটা দাঁড়াচ্ছে, এই উপাংশগুলা কিন্তু স্কেলার না, এগুলা কি? ভেক্টর রাশি। লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি, উপাংশ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে উপাংশকে কিভাবে সংজ্ঞায়িত করব? যে আমার এই যে, খেয়াল করে দেখেন বি1 আমি এটাকে ভেক্টর বলতেছি, একটু দেখেন বি1 যে ভেক্টরটা, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বি1 ইনটু একক ভেক্টর এ থেকে আসছে। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা ভেক্টরের দিক নির্দেশ করা হয় একক ভেক্টর দ্বারা। তাহলে আমাদের এ ভেক্টরের একক ভেক্টর ছোট এ ক্যাপ দ্বারা প্রকাশিত। এই যে এ ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর এর একক ভেক্টর। তাহলে আমার এই যে বি1 ভেক্টরটা, এটা কোথা থেকে আসবে? এইখানে যে মানটুকু লম্ব অভিক্ষেপ যেটুকু, সেটা বি1, তার সঙ্গে একক ভেক্টর এ গুণ করে আমি বি1 ভেক্টরটা পেলাম। তার মানে উপাংশ একটা ভেক্টর, লম্ব অভিক্ষেপ কি? স্কেলার, উপাংশ কি? ভেক্টর। লম্ব অভিক্ষেপ ডিরেক্টলি বের করা যাচ্ছে, উপাংশ বের করার সময় আমার কি লাগতেছে? ভেক্টর লাগতেছে। এখন আমরা এই ডট গুণফলটা প্রয়োগ করে কিভাবে লম্ব অভিক্ষেপ নির্ণয় করা যায়, তারপর উপাংশ নির্ণয় করা যায়, সেটা আমরা স্টেপ ওয়াইজ শিখব। সো আজকের ক্লাসের বাকি পুরো অংশটাই হচ্ছে এই যে ডট গুণফল ব্যবহার করে যে কাজগুলি করা যায় সেগুলি একটা একটা করে দেখা। সো চলেন তাহলে দেখি ডট গুণফলের সাহায্যে লম্ব অভিক্ষেপ নির্ণয় করা। আমাদের এখন কাজ হচ্ছে ডট গুণফলটাকে ব্যবহার করে আমি কি করব? লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে শিখব। তাহলে যদি দুইটা ভেক্টর থাকে, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, আমি এ থেকে বি এর উপরে লম্ব টানি, এই লম্বটা ধরেন পি বিন্দু পর্যন্ত আসলো, এটা হচ্ছে ও। তাহলে লম্ব অভিক্ষেপ কি? ওপিটা না? তাহলে ওপি, এই ওপিটা হচ্ছে
বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। এখন আমাকে বের করতে হবে কার মান? এই যে ওপি এর মানটা বের করতে হবে। তাহলে বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ যেটা, সেটাই হচ্ছে ওপি। কিন্তু একটা জিনিস দেখেন, ত্রিভুজ ও পি এবং এই যে এ ভেক্টরটা যে বিন্দুতে শেষ হয়েছে ওই বিন্দুটাকে ধরি কিউ। তাহলে ত্রিভুজ ওপি কিউ হতে, ওপি কিউ ত্রিভুজ হতে অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, ওপি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ও কিউ সমান কি কস থিটা। তাহলে ওপি সমান ও কিউ কস থিটা। কিন্তু ও কিউ কি এ ভেক্টরটাকে প্রকাশ করে, এ ভেক্টরের মান প্রকাশ করে। তাহলে ওপি সমান এ কস থিটা লেখাই যেতে পারে। তাহলে ওপি সমান এ কস থিটা। আর এ কস থিটা মানে এ বি কস থিটা ডিভাইডেড বাই বি। এখন দেখেন এ বি কস থিটা এ ডট বি ডিভাইডেড বাই বি। ভয় পায়েন না, কিভাবে মনে রাখবেন সেটা এখন আমি শিখিয়ে দিব। আমি এখনই শিখিয়ে দিব কিভাবে মনে রাখতে হয়, সূত্র কিভাবে মনে রাখতে হয় সেটা শিখিয়ে দিব। দেখেন এখন তাহলে এই যে কার উপর, বি ভেক্টরের উপর কার লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ। দেখেন বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। কার উপরে? বি এর উপরে। তাহলে বি এর উপরে নিয়ে যান, এই যে বি এর উপরে এ ডট বি কে চাপায় দেন, কাজ শেষ। আর যদি হয় এ ভেক্টর এর উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, কার উপর? এর উপর, ঠিক আছে, এর উপরে চাপায় দেন। সো দেখেন মনে রাখা কঠিন কোনো কাজ না, যে যার উপর লম্ব বিক্ষেপ তার উপরেই রাখবেন এ ডট বি কে। যদি এর উপরে লম্ব বিক্ষেপ হয় তাহলে এর উপরে এ ডট বি কে রাখেন, আর যদি বি এর উপর লম্ব বিক্ষেপ হয় তাহলে বি এর উপরে এ ডট বি কে রেখে দেন। সো চলেন প্র্যাকটিসে যাই, একটা কোশ্চেন করি। এ একটা ভেক্টর, সেটা হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k। বি আরেকটা ভেক্টর i প্লাস j মাইনাস 2k। আপনাকে প্রশ্ন করা হলো বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে। তাহলে জিনিসটা সলভে যাই। কার উপর? বি এর উপর। তাহলে দেখেন বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব বিক্ষেপ। বি এর উপরে, তাহলে বি এর উপরে কাকে নিয়ে আসবো? এ ডট বি কে নিয়ে আসবো, কাজ শেষ। এখন এ ডট বি সমান কি পড়ছি? এ এক্স বি এক্স। দেখেন তো এখানে এক্স কত 2, বি এক্স কত 1, প্লাস এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই কত মাইনাস 3 ইন্টু বি ওয়াই কত 1, প্লাস এ জেড বি জেড, এ জেড কত 4, বি জেড কত মাইনাস 2 ডিভাইডেড বাই বি ভেক্টরের মান রুট ওভার, বি ভেক্টরের মান কত পাচ্ছি? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। আচ্ছা এখানে ওয়ানটা যেহেতু পজিটিভ, এখানে ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে উপরে আসতেছে 2 মাইনাস 3 মাইনাস 8, 2 মাইনাস 3 মাইনাস 8, নিচে থাকবে রুট ওভার 1 অন 2 প্লাস 4, 2 প্লাস 4 থাকবে হচ্ছে আমরা এখানে 6। সো 2 মাইনাস 3 মাইনাস 8 মানে মাইনাস 9 ডিভাইডেড বাই রুট ওভার 6। তাহলে দেখেন লম্ব বিক্ষেপটা পাচ্ছে আমরা ঋণাত্মক। এইবার তো একটু গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা হচ্ছে ভাইয়া লম্ব বিক্ষেপ আবার ঋণাত্মক কেমনে হয়? আমি তো আঁকতেছি লম্ব,
লম্ব অভিক্ষেপ ঋণাত্মক কেমনে হইল? বিশাল গ্যাঞ্জাম, তাই না? চলেন এখন লম্ব অভিক্ষেপটা কিভাবে ঋণাত্মক হয় সেটাও শিখে রাখি। আমরা এটা এখন দেখব যে কেন লম্ব অভিক্ষেপ ঋণাত্মকও আসতে পারে। এইখান থেকে দেখে মনে হচ্ছে লম্ব অভিক্ষেপটা তো একটা মান, তাহলে তো এটা ধনাত্মকই হওয়ার কথা ছিল, কিন্তু আমি ম্যাথ করতে যেয়ে পাচ্ছি লম্ব অভিক্ষেপ ঋণাত্মক হয়ে গেছে। তাহলে লম্ব অভিক্ষেপটা কেন কখন ঋণাত্মক হবে সেটা আমরা একটু বুঝে নেই, না হলে পরে যে আমরা পরীক্ষায় সমস্যায় পড়ব। চলেন শুরু করি। আমি এখন এটা বোঝানোর জন্য একটা গ্রিড সিস্টেম আঁকবো, একটা গ্রিড আঁকবো, যে গ্রিডের মধ্যে আমি ভেক্টরগুলোকে সূচিত করে আপনাদের দেখাবো যে লম্ব অভিক্ষেপও কিভাবে ঋণাত্মক আসতে পারে। সো শুরুতে ধনাত্মক লম্ব অভিক্ষেপ আঁকবো, তারপর আমি ঋণাত্মক লম্ব অভিক্ষেপ আঁকবো। সো গ্রিডটাকে যেহেতু ধনাত্মক ঋণাত্মক দুটোই আঁকতে চাই, একটা গ্রিড আমি একদম কমপ্লিটলি এঁকে রাখি। ফিজিক্সে যত বেশি আপনি এই যে লাইন ডায়াগ্রামগুলো বা ডায়াগ্রামগুলো আঁকতে শিখবেন, তত দেখবেন আপনার কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি ডায়াগ্রাম না এঁকে ফিজিক্স পড়তে চান তাহলে ফিজিক্স কিন্তু পারবেন না। মানে এটা ভাবার কোনো কারণ নাই যে আরে ধুর ডায়াগ্রাম না শিখে খালি সূত্র মুখস্থ করব, পরীক্ষায় যে সূত্র দিয়ে অঙ্ক করে দিয়ে আসবো পুরা নাম্বার। এত সহজ হয়নি। এত সহজ হইলে ফিজিক্সে একটু সিনিয়র ভাইয়া আপুদের খোঁজ নেন, দেখেন তারা এইচএসসির ফিজিক্সে তাদের কি অবস্থা। এবং আরেকটা জিনিস একটু দেখবেন, যেহেতু আপনারা বই কিনে ফেলছেন অলরেডি, বইয়ের জাস্ট বোর্ড বইয়ে বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো দেখেন তো কেমন লাগে। না এখন ফিজিক্সটাই সবচেয়ে বেশি পারলে কঠিন করে স্যারদের, মানে হচ্ছে আল্লাহই জানে স্যারদের মাথায় কি ঢুকছে, স্যাররা ফিজিক্স কোশ্চেনটা একটু বেশি কঠিন করেন। ওকে, আমাদের গ্রিড আঁকা অলমোস্ট শেষ, গ্রিডটা এঁকে ফেলছি। হুম, এখন এই গ্রিডে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো কি, যে কিভাবে লম্ব অভিক্ষেপটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি একটা ভেক্টর নেই, ধরেন এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে বলি 2i+4j। এ একটা ভেক্টর, সেটা হচ্ছে 2i+4j। আর বি একটা ভেক্টর, এটাকে বলি 4i। দেখেন এ ভেক্টর 2i+4j আর বি ভেক্টরটা হচ্ছে 4i বললাম। তাহলে আমি বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর লম্ব বিক্ষেপ যখন নির্ণয় করব, তখন কি পাবো দেখেন, কার উপরে? বি এর উপরে। তাহলে বি উপরে কি থাকবে? এ ডট বি। দেখেন তো এ ডট বি যদি করি 2 × 4 এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, 4 × 0 প্লাস এ জেড বি জেড, 0 × 0। আর বি ভেক্টরের মান 4। তাহলে 8/4 কয় একক? 2 একক, 2 ধনাত্মক, ঠিক আছে। এখন আসেন দেখি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখব। এ ভেক্টর 2i+4j, 2i, তাহলে মূল বিন্দু থেকে 2 ঘর ডানে আসবো 2i। 4j উপরের দিকে কয় ঘর উঠবো? 4 ঘর, 1 2 3 4। তাহলে আমার এ ভেক্টরটা হচ্ছে এই যে সবুজ রঙের যে ভেক্টর, এটা এ ভেক্টর 2i+4j, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা ভেক্টর এ। আর বি ভেক্টরটা আছে কোথায়? বি ভেক্টরটা আছে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর 4i, 1 2 3 4। তাহলে এক্স অক্ষ বরাবর 4i যদি হয় বি ভেক্টরটা, আমাদের বি ভেক্টরটা হবে এরকম। এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে আমি যদি এখন এ ভেক্টর থেকে বি ভেক্টর উপরে লম্বটা টানি, এই লম্বটা কয়টা ঘর দখল করে? 2টা ঘর দখল করে, 2টা ঘর। কোন দিকে দখল করে? এক্স অক্ষের ধনাত্মক দিকেই, এই জন্য মানটা কি আসছে? পজিটিভ আসছে। এখন তাহলে খেয়াল করে দেখেন যে আমার লম্ব অভিক্ষেপ যদি ধনাত্মক হয় তার মানে কি এ ভেক্টরটা
বি ভেক্টর যেদিকে আছে সেদিক থেকেই অংশটা ছেদ করলো। এবং আরও একটা ডিসিশন এখান থেকে নেওয়া যায়, একটু তাকায় দেখেন তো, এ আর বি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ? সূক্ষ্মকোণ। তার মানে যদি লম্ব অভিক্ষেপ ধনাত্মক আসে তাহলে কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবার চলেন আমরা একটু অন্য কাজে যাই। ধরেন আমি বি ভেক্টরটা আগের মতোই রেখে দিছি, বি ভেক্টরটা চেঞ্জ করি নাই, আমার বি ভেক্টরটা আগের মতো 4i রয়ে গেছে, কিন্তু আমি এ ভেক্টরটাকে একটু চেঞ্জ করব। এ ভেক্টরটা চেঞ্জ করে এখন আমি a1 একটা নতুন ভেক্টর নিব। এই a1 ভেক্টরটাকে আমি বললাম -2i + 3j। তাহলে দেখি তো এখন বি ভেক্টরের উপরে a1 ভেক্টর এর লম্ব বিক্ষেপ কত হয়। বি ভেক্টরের উপরে কার? a1 ভেক্টরের লম্ব বিক্ষেপ ইকুয়ালস টু a1 ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। a1 ডট বি যদি আমরা করি পাবো -2 × 4 প্লাস 3 × 0 প্লাস 0 × 0, আর বি ভেক্টরের মান এখান থেকে 4 আসবে, তাহলে -8/4, তার মানে কি -2 চলে আসছে। ইন্টারেস্টিং। আমি তাহলে এখন কি পাচ্ছি? -2 পাচ্ছি। খুবই ভালো কথা। তাহলে a1 ভেক্টরটা কি -2i + 3j না? -2i, এই যে বাম দিকে -2i, 3j, 1 2 3। সো তাহলে -2i + 3j, এই যে দেখেন -2i + 3j, এটা হচ্ছে আমাদের a1 ভেক্টর। আর আমার যে বি ভেক্টর ছিল আগের মতোই 4i। এখন খেয়াল করেন, এখন আপনারা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন তো a1 ভেক্টর থেকে আমি যখন কোনো লম্ব টানছি সেই লম্বটা বি ভেক্টরের উপরে পড়তেছে না বি ভেক্টরের বর্ধিতাংশের উপরে পড়তেছে? লম্বটা কিন্তু বি ভেক্টরের উপরে পড়লো না, বি ভেক্টরের বর্ধিতাংশের উপরে পড়লো। বি ভেক্টর যেখানে শুরু হয়েছে তার উল্টা পাশে যে লম্বটা পড়তেছে কিসের উপর পড়তেছে? বর্ধিতাংশের উপরে। এই যে বর্ধিতাংশের উপরে লম্বটা পড়ছে এই কারণেই নেগেটিভ। সো আশা করি জিনিসটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছেন যে কনসেপচুয়ালি কিভাবে উপাংশ নয় লম্ব বিক্ষেপটা কিভাবে পজিটিভ বা নেগেটিভ হয়। তাহলে লম্ব বিক্ষেপ পজিটিভ মানে কি? আমার ভেক্টরটা যেদিকে সেদিক থেকে আমি কি করছি? অংশ কেটে নিচ্ছি। আর নেগেটিভ মানে কি? ভেক্টরটা যেদিকে সেদিকে না, তার উল্টা দিক থেকে আমি লম্ব অংশ কেটে নিচ্ছি। এবং আরও একটা জিনিস, যদি লম্ব বিক্ষেপ পজিটিভ আসে তার মানে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কি? সূক্ষ্মকোণ। আর যদি লম্ব বিক্ষেপ নেগেটিভ আসে তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কি? স্থূলকোণ। সো তাহলে এই জিনিসগুলা আমি আপনাদেরকে গুছিয়ে লিখে দিই যাতে করে পরে ইনশাল্লাহ ঝামেলায় না পড়েন। সো চলেন লম্ব বিক্ষেপ ধনাত্মক হলে ভেক্টরের উপর লম্ব। এর মানে কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কি? সূক্ষ্মকোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ। আর যদি লম্ব বিক্ষেপ ঋণাত্মক হয় তাহলে ভেক্টরের বর্ধিতাংশের উপর লম্ব। আর যখন ভেক্টরের বর্ধিতাংশের উপরে লম্ব হবে তখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ স্থূলকোণ হবে।
এখন আমি যদি ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিই জিনিসটা, তাহলে দেখেন মনে থাকবে আপনাদের। ধরেন একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই যে এর উপরে বি এর লম্ব, লম্ব বিক্ষেপ যেটা টানলাম, খেয়াল করেন ধনাত্মক হবে কখন? যদি আপনার ভেক্টরের উপরেই লম্বটা টানা যায়। কিন্তু যদি ঘটনাটা এরকম হয়, এ ভেক্টর আর বি ভেক্টর আছে, কিন্তু বি ভেক্টর থেকে যে লম্বটা টানবো সেটা এ ভেক্টরের উপরে পড়তেছে না, বর্ধিতাংশের উপরে পড়তেছে, তখন সেটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সো এখান থেকেও যদি আপনাদের কোনো এমসিকিউ বা কোনো রকম কনসেপচুয়াল কোশ্চেন আসে, আপনারা এখন ইনশাল্লাহ পারবেন। এখন দেখেন আমরা লম্ব বিক্ষেপ নির্ণয় করে ফেলতে পারছি, তাহলে এখন আমরা কি নির্ণয় করব? উপাংশ নির্ণয় করব। চলেন আমরা উপাংশটা নির্ণয় করতে শিখব। আজকের উপাংশ নির্ণয়টাই লাস্ট টপিক হবে। ডট গুণফলের সাহায্যে একটি ভেক্টরের দিক বরাবর অপর ভেক্টরের উপাংশ নির্ণয়। আমরা ডট গুণফল ব্যবহার করে একটা ভেক্টরের দিক বরাবর অপর ভেক্টরের কি নির্ণয় করব? উপাংশ নির্ণয় করব। তাহলে দেখেন একটা ভেক্টর যদি বি হয়, এখানে একটা ভেক্টর এ, ধরেন এ ভেক্টর থেকে আমি বি ভেক্টরের উপরে লম্ব টানলাম, তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এটা পি বিন্দু। খেয়াল করেন ওপিটা ছিল লম্ব অভিক্ষেপ, আর ওপি এর যে দৈর্ঘ্যটা, এই ওপি এর দৈর্ঘ্যটুকু ছিল কত? এ কস থিটা, অ্যাঙ্গেলটা থিটা হলে। একটু পিছনে যাই আমরা, দেখেন আজকের ক্লাসের সুন্দর মতো এটা আমরা পড়ছি, যখন লম্ব বিক্ষেপ এক্স দেখতেছিলাম, এই যে অংশটুকু ওপি এর মানটুকু কি আসতেছিল? এ কস থিটা আসছিল না? সুতরাং এখানে এখন ডিরেক্টলি আমি লিখলাম ওপি সমান কি? এ কস থিটা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখন আমি বলছি উপাংশ, ওই যে ওপি ভেক্টরটা এ ভেক্টরের উপাংশ, আর উপাংশ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা এখন ওপি ভেক্টরটা নির্ণয় করতে হবে। এখন দেখেন বি ভেক্টর এর দিক বরাবর এ ভেক্টরের উপাংশ কার দিকে? বি ভেক্টরের দিকে। কার উপাংশ? এ ভেক্টরের। এখন জিনিসটা খেয়াল করেন, এটা কি ওপি ভেক্টরটাই কি বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরের উপাংশ? আমি পুরোটা ডেভেলপ করে কিভাবে মনে রাখতে হয় সেটা শিখিয়ে দিব, টেনশন নেবেন না। সো ওপি ভেক্টরটা, এটা আমাকে নির্ণয় করতে হবে। ওপি ভেক্টর, এখন একটা ভেক্টরের কি থাকে? একটা মান থাকে। তাহলে ওপি হচ্ছে ভেক্টরের মান, এবং দিকও থাকে। দিকটা কি দ্বারা প্রকাশ করা হয়? একক ভেক্টর। তাহলে এই যে দেখেন বড় বি ভেক্টর, এইটার দিক বরাবর একক ভেক্টর কি? স্মল লেটারে বি লিখে উপরে ক্যাপ চিহ্ন দেওয়া। তাহলে এই যে এইখানে যে আমি এই বি ভেক্টর লিখছি, এটা আসলে কি মিন করে? এটা মিন করে বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর। আর একক ভেক্টর কোনো ভেক্টরের দিক নির্দেশ করে। এখন তাহলে দেখেন বাকি কাজটুকু খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওপি সমান এ কস থিটা, আর একক ভেক্টর কোথা থেকে পাওয়া যায়? একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এখন এ কস থিটা মানে কি? এ বি কস থিটা ডিভাইডেড বাই বি। এখন এ বি কস থিটা মানে এ ডট বি, আর বাইরে বি ভেক্টর বাই বি।
ভয় পাবেন না, এটা মনে রাখা খুব সহজ করে দিচ্ছি। আগেই ভয় পাবেন না, সূত্র দেখে ভয় পেয়ে যাবেন না যে আল্লাহ কিভাবে মনে রাখবো। আমি এখন আপনাদেরকে মনে রাখাটা শিখাই। চলেন জাস্ট একবার দেখেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ সারা জীবনে কখনো ভুলবেন না। দেখেন একটু ডায়াগ্রামটা আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিব আমি। এ ভেক্টর বি ভেক্টর, আমরা যদি বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টর এর উপাংশ নির্ণয় করতে চাই, কার দিকে? বি ভেক্টরের দিকে। কার দিকে? বি ভেক্টরের দিকে। তাহলে বি ভেক্টরের দিকে হলে শুরুতেই একক ভেক্টর হিসেবে বি ভেক্টর নিয়ে নেন, যার দিকে তার একক ভেক্টর নিয়ে নেন, নিয়ে নিছেন। এখন দেখেন একটু ডায়াগ্রামটার দিকে তাকান, আপনার এখন লাগবে কি ভেক্টরটার মান কি এইটুকু না? ভেক্টরের মান কি এইটুকু? তাহলে যে উপাংশটা নির্ণয় করছেন সেটার যে মান সেটা কি বি এর উপরে এর লম্ব বিক্ষেপ। কার উপরে? বি এর উপরে। কার লম্ব বিক্ষেপ? এর। তাহলে বি এর উপরে এ ডট বি দিয়ে দেন, শেষ। আমি আরো সহজ করে দিচ্ছি, দেখেন আমি কেমনে মনে রাখি। এইখানে যে একক ভেক্টর তার ভেক্টরের মান এখানে বসায় দিব। একটু দেখেন আমার এখানে একক ভেক্টরকে বি, তাহলে একক ভেক্টর বি কোন ভেক্টরের? বড় ভেক্টর বি এর। তাহলে এখানে বি বসায় দিব, আর কোনো চিন্তাই করব না। আবার দেখেন, আবার বলতেছি, আমি আরেকটা ডায়াগ্রাম আঁকি। মানে এগুলো একবার বুঝে যান, আপনাদের সূত্র মুখস্থ করতে খুব কষ্ট হয়, কোনো কষ্ট নেই। এখন আমি এ ভেক্টরের দিক বরাবর, কার দিকে? এ ভেক্টরের দিক বরাবর, এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টর এর উপাংশ নির্ণয় করতে চাই। কার দিকে? এ ভেক্টরের দিকে না? তাহলে বাইরে এ ভেক্টর নেন, তাহলে নিচে কি? এ, উপরে ডট বি, কাজ শেষ। মুখস্থ করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে? কিচ্ছু করতে হবে না, এগুলো এইভাবে মনে রাখেন। আর এই যে দেখেন ডায়াগ্রামগুলো কেন আমি আঁকতে বলি, ডায়াগ্রাম আঁকলে আপনি সূত্র ভুলে গেলেও কিন্তু ডায়াগ্রাম থেকে জিনিসটা রিমেম্বার করতে পারবেন। ওকে, তাহলে চলেন এই যে উপাংশ যে বের করাটা শিখলাম আজকের ক্লাসটা শেষ করে একটা ম্যাথ দিয়ে। আমরা উপাংশ নির্ণয় করার একটা ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। কোশ্চেন, এ একটা ভেক্টর ধরেন দেওয়া আছে 5i মাইনাস জে প্লাস 2k, আর বি একটা ভেক্টর দেওয়া আছে i প্লাস জে মাইনাস কে। আপনাকে জিজ্ঞেস করা হলো বি ভেক্টর এর দিকে এ ভেক্টর এর উপাংশ নির্ণয় করো। তাহলে আমরা সলভ করতে যাই। এ আর বি দুইটা ভেক্টর, এখন বি ভেক্টরের দিকে এ ভেক্টর এর উপাংশ, কার দিকে? বি এর দিকে। তাহলে বি একক ভেক্টর নিয়ে নেই, নিচে বি নিয়ে আসবো। এই দেখেন এখন কিন্তু আর কোনো ঝামেলাই নাই, জাস্ট এখন আমরা মানগুলা বসাই দিব। সো প্রথমেই বি এর একক ভেক্টর, একক ভেক্টর কোথা থেকে আসে? একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আসে। তাহলে ভেক্টরটা হচ্ছে আই প্লাস জে মাইনাস কে, ভেক্টরের মানটা তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে একক ভেক্টর আই প্লাস জে মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার 3। এবং আমরা এখন অলরেডি এ ডট বি মানে কি এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড জানি, বি এর মান √3 বের হয়ে গেছে, আর একক ভেক্টর বিটা বের করছি। তাহলে 5 মাইনাস 1 মাইনাস 2 বাই √3 ইন্টু বি এর একক ভেক্টর। সো 5 মাইনাস 1 মাইনাস 2 বাই √3,
তার মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকে, 2/√3। আর একক ভেক্টর বি হচ্ছে I প্লাস জে মাইনাস কে ডিভাইডেড বাই √3। সুতরাং নিচে √3 গুণ করে 2/3 হবে I প্লাস জে মাইনাস কে। এটা হচ্ছে বি ভেক্টরের দিকে কার উপাংশ? এ ভেক্টরের উপাংশ। এই যে দেখেন, তাহলে স্কেলার গুণফল বা ডট গুণফলের অনেকগুলি আমরা বাস্তবমুখী প্রয়োগ করে ফেলতে পারলাম। আমাদের এখনো ডট গুণফলের আরও একটা প্রয়োগ বাকি আছে। এইটা শুধু ফিজিক্সে না, ম্যাথেও যে আপনাদের লাগবে। ম্যাথের ভেক্টরে ওইটা দিয়ে স্পেশাল একটা সিনারিও তৈরি করা হবে, যেটা দিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস মানে শনিবারের ক্লাসটা শুরু করব। সো শনিবারের ক্লাসে আমরা তাহলে এই ডট গুণফল বা স্কেলার গুণফলের আরও একটা প্রয়োগ করে তারপর সেকেন্ড যে গুণফলটা আছে ভেক্টর গুণফল, সেটা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ সবাই এই যে যা যা আজকে পড়ালাম এইটা আরেকবার পুরোটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আমি আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি যখন ক্লাসে পড়াচ্ছি সেটা তো আমি পড়াচ্ছি, আপনারা এটা ভাইবেন না এই জিনিসগুলোর স্লাইড টাইড সব দিয়ে দিলাম তার মানে আপনাদের পড়া শেষ। নো, আমি স্লাইডটা কেন দিই? স্লাইডটা দিই এই কারণে আপনি যাতে পরে স্লাইডের সাহায্য নিয়ে আপনি বাসায় নিজে নিজে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে পারেন। সো যারা আসলেই ফিজিক্সে দুর্দান্ত করতে চান, শুধু ফিজিক্স না, যে কোনো সাবজেক্টে দুর্দান্ত করতে চান, তাদের প্রতি আমার যে মানে হচ্ছে রেকমেন্ডেশনটা থাকবে, আসলে উপদেশ শব্দটা বলতে আমার ভালো লাগে না, কারণ সবাই তো উপদেশ দেয়, আমার কাছে কেমন যেন লাগে যে উপদেশ দিচ্ছি না। এটা আমি অ্যাজ এ টিচার আপনাদেরকে গাইড করতেছি। আমি রিকোয়েস্টও করতে পারি আপনাদেরকে, আমার কোনো আপত্তি নাই। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমি যা পড়াই সেইটা আমি পড়ানোর পরে ঠান্ডা মাথায় একটা সময় যে পুরোটা লিখবেন, লিখলে ওইটা তখন আপনার মাথায় ইনশাল্লাহ গেঁথে যাবে। কিন্তু যদি না লেখেন, প্র্যাকটিস না করেন, পরীক্ষার হলে যে আপনার মনে হবে ইসিরে অঙ্কটা করছিলাম কিন্তু মনে নেই, কারণ ল্যাক অফ প্র্যাকটিস। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সবার সঙ্গে আবার শনিবার দিন দেখা হবে। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছিলেন, কোশ্চেনটা কেউ একজন করছিলেন যে আমার এই যে ক্লাসটা স্যার, এই ক্লাসের রেকর্ড কোথায় পাবো? তাহমিদ প্রশ্ন করছিলেন। আমার যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপের যে লাইভ ক্লাসগুলো সেগুলো রেকর্ডেড থেকে যায়, কারণ আমি কোনো ক্লাসই ডিলিট করার পক্ষপাতী না। ঠিক আছে? সো রেকর্ডটা ফেসবুক গ্রুপে পাবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।